এখানে উপস্থিত সবাইকে এবং যারা মঞ্চে উপস্থিত তাদের সবাইকে প্রণাম ভালোবাসা দেখছি বলছি নিচে। আমি মাত্র কয়েকটা কথা বলবো। আমাদের রাজ্যে এখন কেন ওরা সেই 11 সালে আমরা যে ভুলটা করেছিলাম, আমাদের মমতাময়ী মাকে আমরা বরণ করে আসন দিয়েছিলাম, তিনি কিন্তু সেই আসনের মর্যাদা রক্ষা করতে পারেননি। তাই আমরা তাকে সেই আসন থেকে নামিয়ে আনবো, সেই সময়টা আমাদের এসেছে। 2024 সালের 9ই আগস্ট যে নির্মম ঘটনা আর্যিকরের বুকে ঘটেছিল, সেটা কিন্তু ঘটার কথা ছিল না, সেটা ঘটানো হয়েছিল এবং সেখানে স্বাস্থ্যমন্ত্রী নির্দেশ ছাড়া একটা পাতাও নড়ে না যে হসপিটালে, সেখানে স্বাস্থ্যমন্ত্রীকে কিছুই জানে না, এটা নিত গল্প। তাই সেদিন 8 তারিখ মেয়েরা আমার বাড়ি থেকে বেরিয়েছিল, সেদিন আমি তাকে খাইয়ে দিলাম, টিফিন দিয়ে দিলাম, অনেকবার আমার সঙ্গে দিনের বেলা কথা বলেছিল। রাত্রে 11টা 15 আমাকে ফোন করলো, মা আমাদের খাবার এসে গেছে। আমি বললাম তোদের খাবার খেতে খেতে অনেক রাত হয়, আজকে তাড়াতাড়ি হয়ে গেল। হ্যাঁ মা, আমি সবাইকে ডেকেছি খেতে, সবাই আসলে আমি খেয়ে নেবো, তোমরাও খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ো। এই কথাটা পরে আমি ভাবিও নি যে সত্যি মেয়েটার সাথে আমার কোনোদিন কথা হবে না। কোনোদিন আমি ভাবিনি ডিউটিতে পরিষেবা দিতে গিয়ে সে লাশ হয়ে বাড়িতে আসবে। তারপরে আমাদের সঙ্গে যে নির্মম ঘটনাটা ঘটেছে, সবাই কেমন যেন একটা অনুভূতি হয়ে গেছিল সেদিন। মানুষের মানসিকতার পরিবর্তনের যে নমুনা আমরা দেখেছিলাম, সেটা যেন পৃথিবীর কোনো বাবা মা দেখতে না হয়। যে স্বপ্নটা আমরা দেখেছিলাম, সেই স্বপ্নটা দেখে গিয়ে আর কোনো যেন মেয়ে তার কাজের জায়গায় এরকম নির্মম চরম পরিস্থিতির মধ্যে না পড়ে। আমার লড়াই সেখানে। ওরা কি ভেবেছিল হসপিটাল একমাত্র সাধারণ ঘরের মেয়ে, একে মেরে মেরে সুইসাইড করে চালিয়ে দেবো, বাবা মাকে একটা টাকা ধরিয়ে দেবো, অপরাধীরা মুক্ত কণ্ঠে ঘুরে বেড়াবে। সব থেকে ভুল করেছিল এটাই। যখন সুমিত্রা চক্রবর্তী ফোন করেছে আর্যিকরের প্রিন্সিপালকে, তখন বলেছে ডেড বডি মর্গে পাঠিয়ে দাও। তখন আমার মেয়েকে কিন্তু ক্লিয়ারই করা হয়নি। সেদিন মরে গেছে না বেঁচে আছে সেটা জানার আগেই বলছে ডেড বডি মর্গে পাঠিয়ে দাও। এটা আমার বলা কথা নয়, এটা লোয়ার কোর্টের অনারেবল জাজ তার সামনে বলেছেন সুমিত্রা চক্রবর্তী। তারা কি অন্যায় করেননি? তারপরে সত্যি হচ্ছে আমাদের যখন ফোন কলটা এলো, একটা ফোন কলে আমাদের গোটা সংসারটা সার্ভার হয়ে গেল। আমাদের সোনার সংসার, মেয়েরা হাত ধরলে আর মনে হতো আমরাই সব থেকে গর্বিত বাবা মা পৃথিবীর। সবাই বাবাকে বলতো তুই একটা ভালো কাজ করেছিস। আমাদের সেই গল্পটা বেশি দিন থাকেনি। আর কি আমারই সব থেকে বেশি পছন্দের ছিল। আমি ওকে বলতাম তুই যদি আর্টিও এমনি চান্স পাস তাহলে খুব ভালো হবে। ওই যে বাড়িওয়ান বাসটা আমাদের বাড়ির সামনে দিয়ে যায়, ওটাকে উঠলে আর্টিওর সামনেই নিয়ে নামায়। তো বাসটা এখনো নিয়মিত যায়, কিন্তু সে যাওয়ার সে আর বাড়িতেও আসে না, হসপিটালেও যায় না। তাকে নির্মমভাবে খুন করা হয়েছে। সেখানে কি দুর্নীতি অনেক কিছু নেমে গেছিল। তো আমরা তো তার মৃত্যুকে ঘুরে পৃথিবী তোর পার হয়েছিল। ইসরায়েল মোহাম্মদ
মা মেয়েকে নিয়ে রাজনীতি শুরু করেছে। তো আমি আর বলতে কি ওনার অনেক টাকার লোক, তাই ওই বিজেপি জয়েন করেছেন। তো সেদিন বললাম আমার মেয়ের মৃত্যু, আমরা তো ঘরের কালাখানায় বসেছিলাম, এরপরে নিয়ে এসেছি আমাদের এলাকার এই ছাত্রীগুলো, নির্মল ঘোষ, সোমনাথ দে, সঞ্জীব মুখার্জি, এরা এনে দুজনের সঙ্গে দাওয়া করে নিয়েছিল। আমাদের কিছু করতে হয়েছিল না, সব সুন্দরভাবে ওরা, ওদের কিসে তাড়া ছিল একটা বুঝতে পারছিলাম না। আমরা বলছিলাম আমাদের আজকাল কোনো তাড়া নেই, আমাদের একমাত্র নিয়ে চলে গেছে। সাথে আমাদের জীবনে স্বপ্ন সব বিস্তৃত হয়ে গেছে, তবে তাড়াগুলো আমাদের নেই, কিন্তু ওদের ছিল। ওদের জীবনে নিয়ে গিয়েছিল দ্রুত দেহটা দাহ করতে হবে, না হলে ওখান থেকে যদি কোনো কারো বেরিয়ে আসে কারো নাম, সেই জন্য ওরা নির্দেশ মতো সমস্তটা পালন করেছিল। এবং আমাদের সামনে নির্মল ঘোষ, সোমনাথ, ওই সঞ্জীব মুখার্জির পিঠ চাপড়ে কল্যাণ বয়ে বসছিল। কতটা অমানবিক হয়ে মানুষ এরকম হয় যে একটা অলরেডি ডক্টর, তাকে কিনা মেরে ফেলা হলো, তারপর সমস্ত তথ্য প্রমাণ লোপাট করা হলো। কাদের দিয়ে লোপাট করা হলো? আমাদের মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, তিনি পুলিশ মন্ত্রী, তারপর পুলিশের আইন দিয়ে ছেলে হসপিটাল পাঠিয়ে, এবং হসপিটালে কয়েকজন ওই তার দলদাস, তাদের পাঠিয়ে সমস্ত তথ্য প্রমাণ নষ্ট করে দিলেন। এবং শেষ কল্পটুকু যদি আমরা বাঁচিয়ে রাখতে পারতাম তার দেহটা, হয়তো আমরা এতদিন বিদায় পেয়ে যেতাম, সেটাও নষ্ট করেছেন। তো আমরা কি সাধারণ হয়ে আমার মেয়েটা, আমরা খুব সাধারণ ছিলাম, সাধারণ ঘর থেকে সে অসাধারণ হয়ে উঠেছিল, সে হয়ে উঠেছিল অসামান্য। সে পেশেন্টদের খুব যত্ন সহকারে দেখতো, পেশেন্ট মারা গেলে তার সত্যি নিজে বসে বসে কাঁদতো। যে মেয়ে যখন পড়তো তখন একজন ডাক্তার, গাইনোকোলজিস্ট আমাকে ডেকে বলেছিলেন, আপনার মেয়ে এত সুন্দর, ওকে আমরা এমন ভাবে শেখাবো যেন পেশেন্টদের বেডের পাশে বসে কাঁদতে পারে। সত্যি তারা আমার মেয়েকে এত সুন্দর শিক্ষা দিয়েছিলেন, ও সত্যি পেশেন্টের বেডের পাশে বসে কাঁদতেও পারত। যখন ডিউটিতে থাকতো রাতে কোনোদিনও ঘুমাতে যেত না, সেটা ওখানকার গুরুজি এসে আমাকে বলেছেন। আমরা যখন দেখেছি সেই জায়গাটা দেখলে কখনো মনেই হবে না যে ওখানে কিছু ঘটেছে। এমনকি বিছানা চাদরটাও সুন্দর করে টানা টান করে পাতা, তার জুতোটা এত সুন্দর করে সাজানো ছিল যেন সেই মাত্র জুতোটা খুলে ঘুমাতে গেছে। মাথার উপর হাতটা রেখে চোখগুলো দিয়ে তার রক্ত ঝরছিল, সারা মুখে পাওয়ারে দাগ ছিল, সারা দেহে ক্ষত বিক্ষত। আমি তার দিকে একটু তাকাতে পারি। তো আমার মেয়ের স্বপ্ন সেখানেই শেষ হয়েছে, সাথে সাথে আমাদের স্বপ্ন শেষ হয়ে গেছে। কিন্তু আমি হারিনি লড়াইয়ের ময়দান, কারণ ওরা আমাকে খুব সাধারণ ভেবেছিল। আমি সত্যিই সাধারণ, কিন্তু অন্যায় বলার সব সাহস আমার আছে। আর আমি সেই সব সাহসের জন্যই আমি এখন দৃঢ় সংকল্পবদ্ধ যে বিচার আমি নিয়েই থাকবো। ওই আমি জীবনে দুর্নীতির শিকড় কতটা গভীরে সেটা আমি দেখেই থাকবো। তাই বন্ধুগণ, সময় এসেছে আমাদের এই নির্বাচন বাঁচার লড়াই। এই নির্বাচনে আমার যদি এই নির্বাচনী জিতে যায়, তাহলে আমাদের কাউকে আর বেঁচে থাকতে দেবে না। সবাইকে আমাদের ঘরে বসে থাকতে হবে। যেমন বিধান দিয়েছে হাততাল করে মেয়েরা বাইরে বেরোবে না, মেয়েদের নাই ডিউটি দেওয়া হবে না, যেমন সব বিধানগুলি দেন সেরকম বিধান দিয়ে শুনে আমরা তো ঘরে চুপ করে বসে থাকবো না। তাই 29শে এপ্রিল আমাদের সময় এসেছে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার আগে আপনারা সবাই পদ্ম ফুলে
এবং সমস্ত পশ্চিমবঙ্গে পদ্মফুল ফুটে আর ওই হীরক রানীকে আমরা নামিয়ে নিজে নামিয়ে একদম রাস্তায় ফেলবো। যেমন আমরা তাকে আসনে বসিয়েছিলাম তেমনি আমরাই তাকে আসন থেকে নামাবো। এটা প্রতীকগত আমার ভালোবাসা। আমাকে ৯ আগস্ট পুলিশ আমার মেয়ের হাতে শাখাটা ভেঙে দিয়েছিল, মাথায় এরকম আলু হয়ে গেছিল, পিঠে অনেক আঘাত করেছিল, কিন্তু আমাকে থামাতে পারেনি। সেটা ওরা আমাকে এখন ভয় দিয়েছে। তাই দেখে আমি যখন কোথায় যাই পাড়ায় পাড়ায় ওদের সেই টেক্টার বাহিনী লেলিয়ে যায় আমার পেছনে। আমি তখন মাইক ধরেই বলি, আমাকে এভাবে ঘরে রেখে পারবে না তোমরা, আমার সামনে এসো। আমার সামনে এসে বলেছিল আমাকে পাথর মারবে, দেখবে পাথরটা ভেঙে গেছে, কিন্তু আমি শক্ত দৃঢ় হয়ে দাঁড়িয়ে থাকবো। এটা আমার প্রতিজ্ঞা। আমি সেদিন আজকে কেন আমার মেয়েকে মারা হলো এটা আমি সেই দেখেই ছাড়বো। আর আমি যে প্রতিজ্ঞা নিয়েছি, আমি সমস্ত বাংলার তথা বিশ্বের মেয়েদের মায়েদের সুরক্ষার্থে লড়া কামিয়া। আমি আমার নিজের কাজে তুলে নিয়েছি। আর কোনো মেয়ের জন্য স্বপ্ন পূরণ করতে গিয়ে জানানো মেয়ের মতো নির্যাতনের শিকার না হতে হয়। আর কোনো বাবাকে যেন সেই অমানবিক দিনটা দেখতে না হয়, তার জন্য আমার লড়াই চলবে। আপনারা সবাই আমার পাশে থাকবেন। আমি জানি আমার সবাই বৃহত্তর পরিবার। সেদিন ৯ তারিখ আমার মেয়েকে সারা বাংলার সারা বিশ্বের মেয়ে বলে আপনারা পরিচিতি দিয়েছেন। তাই বাংলার মেয়ের বিচারের জন্য আমরা সবাই মিলে হাতে হাত দিয়ে আমরা শক্ত প্রয়াস করে